নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে 5 তারিখ আর.জি. কর কাণ্ডের শুনানি ছিল। সেই শুনানি হলো না। স্বাভাবিকভাবে বাংলায় সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড হতাশা, ক্ষোভ, রাগ, যন্ত্রণা, অভিমান সব কিছু মিলিয়ে মিশিয়ে যেমন সন্দীপ ঘোষের বিরুদ্ধে ছিল, যেমন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ছিল, বা যেমন এ রাজ্যের কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ছিল, সেই যন্ত্রণাটাই কিন্তু দিল্লিমুখী হয়ে গিয়েছিল। অর্থাৎ সরাসরি সুপ্রিম কোর্টের দিকে অভিযোগের আঙুল তুলছিলেন কেউ কেউ। যদিও আমি সেটা ব্যাখ্যা করেছি, গতকাল নতুন বাংলায় ব্যাখ্যা করেছি যে সুপ্রিম কোর্টের এই শুনানি নিয়ে খুব বেশি আশাবাদী হবেন না। তার কারণ সুপ্রিম কোর্ট তো বিচার করছে না, সুপ্রিম কোর্ট মনিটরিং করছে। মনিটরিং বলতে যে এই অত্যন্ত মর্মান্তিক মৃত্যুর ব্যাপারে সিবিআই যে তদন্তভার দায়িত্ব নিয়েছে, সেই সিবিআই তদন্তভার ঠিকঠাক হচ্ছে কিনা, কোনো জায়গায় সমস্যা হচ্ছে কিনা, রাজ্য তার ভূমিকা পালন করছে কিনা, লালবাজার তার ভূমিকা পালন করছে কিনা, হসপিটাল কর্তৃপক্ষ তার ভূমিকা পালন করছেন কিনা, এবং সিবিআই তার ভূমিকা পালন করছে কিনা। ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সিবিআইয়ের তরফ থেকেও কিন্তু আদালতে আইনজীবী ছিলেন, সম্ভবত তুষার মেহতা ছিলেন, এবং 21 জন আইনজীবীকে মমতা বন্দ্যোপাধ্যায় ডিফেন্সের জন্য নামিয়েছিলেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল, কেউ তো সরকারকে খুনি বলছে না, তাহলে 21 জন আইনজীবীর প্রয়োজন কেন হলো? কেউ তো বলছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে কেউ গিয়ে খুনটা করে দিয়েছে। তাহলে কপিল সিবালের মতো এত বড় আইনজীবী দাঁড় করানোর প্রয়োজনটা কী ছিল? এই প্রশ্নগুলো সঙ্গতভাবেই আসছে, এবং ট্যাক্স পেয়ারের টাকায় কয়েক কোটি টাকা, কত কোটি টাকা সেটা তো পরবর্তীকালে নয় জানা যাবে, কিন্তু কয়েক কোটি টাকা দুদিনে সুপ্রিম কোর্টে ঢেলে দিয়েছিল। এবং সুপ্রিম কোর্ট সুমোটো এই মামলাটার মধ্যে ঢুকলো কেন, এটা আপনারা অনেকে প্রশ্ন করছেন। আমি এই প্রশ্নটার উত্তর দিই। আমি যতদূর জানি 3 জন সরাসরি লিখিতভাবে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে আবেদন করেছিল এই মামলাটা আপনারা সুমোটো মামলা মুভ করুন। স্বাভাবিকভাবে বেশ কিছু মানুষের মনে সন্দেহ হয়েছিল যে সুপ্রিম কোর্টে এত মামলা পেন্ডিং থাকে, সেখানে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলাটার ব্যাপারে নিজেই একটা কেস চালু করলো, এবং সেই কেসে সবাইকে ইনভাইট করলো, সংশ্লিষ্ট সব পক্ষকে ইনভাইট করলো। স্বাভাবিকভাবে প্রচুর আইনজীবী দাঁড়িয়েছেন সিবিআইয়ের তরফ থেকে, নির্যাতিতার পরিবারের আইনজীবী বিকাশ রঞ্জন বাবু দাঁড়িয়েছেন, এবং এই রাজ্য সরকার 21 জন আইনজীবীকে দাঁড় করিয়েছেন। 2 দিন ধরে শুনানি হয়েছিল, এবং তারপর 5 তারিখ 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে পরবর্তী ডেট দেওয়া হয়েছিল। এই 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডেট দেওয়াতে কিছু জনমানুষের মধ্যে ধারণা হয়েছিল যে এইবার বোধহয় সুপ্রিম কোর্ট ফয়সালা করে দেবে। সুপ্রিম কোর্ট তো ফয়সালা করবে না, তদন্তটা করছে সিবিআই, তথ্য লোপাট করছে রাজ্য সরকার, নবান্ন এবং এই লালবাজারের বিনীত গোয়েল বাহিনী। সেটা মোটামুটি সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। এখন সেইখান থেকে দাঁড়িয়ে সিবিআই কতটা পেনিট্রেট করে আসল অপরাধীদের চিহ্নিত করে ধরতে পারবে কিনা, সেইটার দিকে নজর ছিল। এবং সুপ্রিম কোর্ট খুব কড়া কিছু রায় দেবে বলে কিছু মানুষের মনে এক্সপেকটেশন তৈরি হয়েছিল। আমি সেটা ভুলটা গতকাল ভাঙিয়ে দিয়েছিলাম যে সুপ্রিম কোর্ট কিন্তু রায় দেবে না, সুপ্রিম কোর্ট ডিরেকশন দেবে। কেন সুপ্রিম কোর্ট এটা বিচার করতে বসেনি, সুপ্রিম কোর্ট মনিটরিং করতে বসছে যে কোথাও কোনো ভুল হচ্ছে কিনা। এত বড় একটা সাংঘাতিক নারকীয় ঘটনা ঘটে গেছে, আর সেইখানে দাঁড়িয়ে সবাই সব তার দায়িত্ব পালন করেছে। জাস্টিস পাদ্রিওয়ালা 3 সদস্যের বেঞ্চের মধ্যে প্রধান বিচারপতির বেঞ্চের একদিকে বসছিলেন যিনি, জাস্টিস পাদ্রিওয়ালা খুব মারাত্মক একটা কথা সেদিকে বলেছিলেন, যেটা সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছিল, যে একটা সরকার এত ইনসেনসিটিভ আমি আমার 30 বছরের আমার আইনি জীবনে আমি কোনো দিন দেখিনি। মানে ইট ওয়াজ আ বিগ ব্লো টু নবান্ন। অর্থাৎ নবান্ন যে পুরো ব্যাপারটাকে কিছু না কিছু একটা গণ্ডগোল করছে, সেটা বিচারপতি বেঞ্চের অন্যতম একজন বিচারপতির চোখে পড়েছিল, এবং কপিল সিবাল বারবার পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, যেটা তার আইনজীবী হিসেবে কাজ, যে রাজ্য সরকারকে বাঁচানোর কাজ। রাজ্য সরকার যে পুরো ব্যাপারটা একটা ম্যানিপুলেশন করার চেষ্টা করছে, বিভিন্ন ত্রুটি করছে, বিভিন্ন সমস্যা তৈরি করছে, বিভিন্নভাবে পুলিশকে ইনএফেক্টিভ রাখছে, সেইগুলো একটা করে সেদিন এই 2 দিনের পর্যায়ক্রমে ধরা পড়েছে। এখন স্বাভাবিকভাবে এরপরে প্রশ্নটায় আমি আজকে আসবো যে সুপ্রিম কোর্টে আলটিমেটলি যে তদন্ত মানে যে মনিটরিংটা চলছে, সেটার ডেট ছিল 5 তারিখ। সিবিআইকে বলা হয়েছিল তার রিপোর্ট দিতে, মুখ বন্ধ খামে তার যে তদন্ত করেছেন সেই তদন্তর রিপোর্টটা সিবিআই সরাসরি সুপ্রিম কোর্টে 5 তারিখ দেবে, এবং লাইভ স্ট্রিমিংয়ে আমরা শুনবো, সবাই শুনবো
যে এর পরবর্তী স্টেপে কী। আমরা অনেকেই আশা করেছিলাম, বা আমরা কেউ কেউ ভুল করে আশা করেছিলাম যে সিবিআই যে তদন্ত রিপোর্টটা দেবে সেটা প্রকাশ্যে সিবিআই প্রেস কনফারেন্স করে জানিয়ে রিপোর্টটা দেবে। এটা হতে পারে না। তদন্ত প্রক্রিয়া যখন চলছে, যেখানে এত তথ্য লোপাট করা হয়েছে, পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, সেখানে সিবিআই প্রেস কনফারেন্স করে সব রিপোর্ট দেবে, এটা মানে এটা কোনো এটা কোনো প্রত্যাশাটাই করা উচিত না। ঠিক এই পর্যায়ে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বলবো যে একটা যখন 5 তারিখে প্রধান বিচারপতি অসুস্থ, বসছেন না বলে শুনানি হলো না, স্বাভাবিকভাবে এরপরে শুনানি 5 তারিখ যখন শুনানি হলো না বলে গতকাল জানা গেল, তারপর থেকে প্রচণ্ড সোশ্যাল মিডিয়াতে হইচই শুরু হয়ে গেল। যারা রাত জাগলেন গত পরশু রাত জাগলেন, তাদের মনে হতাশা তৈরি হলো, আন্দোলনকারীদের মধ্যে হতাশা তৈরি হলো, জুনিয়র ডাক্তারদের মধ্যে হতাশা তৈরি হলো, সমাজের সর্বস্তরে সুপ্রিম কোর্ট সম্বন্ধে প্রশ্ন উঠতে শুরু করলো। আমাদেরও মনে প্রশ্ন এসেছিল, ওটার কারণও আছে যে সুপ্রিম কোর্টে 20 মাস ধরে 13 বার সামান্য একটা খুব বড় একটা মামলা, সে মামলাটা এসএলপি হিয়ারিং ছিল, সেটা হচ্ছে ডিএ মামলা, 13 বার পিছিয়েছে। 5 মিনিটে এসএলপি অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করবো, এই কথাটা বলতে সুপ্রিম কোর্টে 13 বার ডেট পড়েছে, কিন্তু ডেটে বারবার আইনজীবীরা হাজির হয়েছে, ডেট ওঠেনি। কামদুনি মামলা পিছিয়েছে, এডুকেশন মামলায় গেছে, আর যারা অপরাধী তারা বিভিন্ন সময় স্টে পেয়েছে। ফলে সুপ্রিম কোর্টের প্রতি মানুষের প্রচুর ক্ষোভ। এই ক্ষোভের জায়গা থেকে আমি গতকাল নোট করলাম যে বারবার একটা কথা তৈরি হচ্ছে যে এটা একটা সেটিং তত্ত্ব। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটা কোনো সেটিং তত্ত্ব নয়। দেখুন, জাস্টিস চন্দ্রচূড় সম্বন্ধে যদি কেউ কোনো অভিযোগ থাকে প্রকাশ্যে বলা উচিত, কারণ তিনি আমার সম্মানীয় বিচারপতি। তার রায় সম্বন্ধে আমরা পর্যালোচনা করতে পারি, কিন্তু বিচারপতি সম্বন্ধে কোনো কথা বলা উচিত নয়, আমি বলিও নি। আপনারা অনেকেই বলছেন, আমি সেই জায়গাটা একটু ব্যাখ্যা দেব। দেখুন, প্রধান বিচারপতি সম্বন্ধে যদি কারো কিছু অভিযোগ থাকে, প্রধান বিচারপতি সঙ্গে নাকি নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক, প্রধান বিচারপতি নরেন্দ্র মোদীকে বলে মমতাকে বাঁচাচ্ছেন, এই ধরনের একটা ন্যারেটিভ সোশ্যাল মিডিয়াতে লিখছেন, আপনারা কমেন্ট বক্সে লিখছেন, আমি প্রচুর পড়েছি। আমি খুব স্পেসিফিক একটা উত্তর দেবো, আপনারা যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। দেখুন, প্রধান বিচারপতি যিনি বর্তমানে আছেন, শ্রদ্ধেয় মহামান্য প্রধান বিচারপতি, তার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক দারুণ মধুর, অতি বড় শত্রুও বলবে না। বরঞ্চ আমি যতটুকু অবজার্ভ করেছি আমি সেটা বলি, ভারত বর্তমান শাসক দলের সঙ্গে বর্তমান প্রধান বিচারপতি সম্পর্ক কিন্তু অম্লমধুর, খুব ভালো নয়। তো যদি মনে করে দেখেন, আমি একটু দুটো উদাহরণ দেবো। কিরণ রিজিজু, আপনারা জানেন কিরণ রিজিজু ক্ষেত্রে যিনি আইনমন্ত্রী ছিলেন, তার সঙ্গে প্রধান বিচারপতি একটা সংঘাত হয়েছিল। নরেন্দ্র মোদী কিন্তু কিরণ রিজিজুকে আইন মন্ত্রক থেকে সরিয়ে দিয়েছিলেন শুধুমাত্র বিচারালয়কে শান্ত রাখতে। এটা আমার নিজের অবজারভেশন, ঠিক কি ভুল আপনারা খেয়াল করুন। সম্পর্ক যদি খুব মধুর ভালো হতো, যে নরেন্দ্র মোদী যা বলবেন প্রধান বিচারপতি তাই শুনবেন, বিষয়টা তা নয়। বিচারালয়কে এভাবে ছোটো করা ঠিক নয়। তো কিন্তু সম্পর্কর ক্ষেত্রে বলছি, সম্পর্ক কিন্তু খুব মধুর নয়, এটা আমার অবজারভেশন, আমি ভুল হতে পারি। যার জন্য আইনমন্ত্রীকে পর্যন্ত ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রীকে সরাতে 1 নম্বর। দ্বিতীয় আরেকটা যুক্তি আপনাদের সামনে প্লেস করব। আপনারা জানেন কলেজিয়াম, যে কলেজিয়ামে বিচারপতি অ্যাপয়েন্টমেন্ট হয়, সেই কলেজিয়াম প্রথাটা, সিস্টেমটা, যারা বডিটা কনস্টিটিউট করে, যারা বিচারপতি অ্যাপয়েন্ট করে, এটা কিন্তু বর্তমান ভারত সরকার অনেকটা ক্ষমতা সুপ্রিম কোর্টের কাছ থেকে ক্ষমতাটা অনেকটা কেড়ে নিয়েছেন। দেখুন, আমার ক্ষমতা যদি আপনি কাড়েন, আপনার সঙ্গে আমার কি সম্পর্ক খুব ভালো থাকতে পারে? একটু ভালো করে ভেবে দেখবেন। আমি এটা বিশদে যাচ্ছি না, কেননা এটা খুব টেকনিক্যাল ব্যাপার, কিন্তু পরিষ্কার বলছি, কলেজিয়ামের ব্যাপারে ভারত সরকারের হস্তক্ষেপ সুপ্রিম কোর্ট ভালোভাবে দেখেনি। ফলত সংঘাতের বাতাবরণ আছে, কিন্তু একটা প্রশাসনিক সম্পর্ক রাখতে হয়, দুপক্ষ রাখে। দ্বিতীয় যুক্তি। তৃতীয় যে কথাটা বলবো সেটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন। দেখুন, প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় অত্যন্ত পণ্ডিত লোক, জ্ঞানী লোক। আমাদের অনেক অভিযোগ আছে, আমাদের কোনো অভিমান আছে, ডিএ মামলা থেকে শুরু করে একাধিক মামলায় সুপ্রিম কোর্ট যথাযথ ভূমিকা পালন করছে না বলে অনেকে মনে করেন, আমিও মনে করি। কিন্তু তার সত্ত্বেও বলছি, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান রেখেই বলছি, যারা জানেন তারা জানেন যে বর্তমান প্রধান বিচারপতি তিনি কিছুটা আগের সরকারের সঙ্গে তার সম্পর্কটা অনেক মধুর ছিল। কেউ কেউ বলেন কংগ্রেস ঘরানার সঙ্গে তার সম্পর্কটা খুব স্বাভাবিক। আমি জানি না, সত্যি মিথ্যে জানি না, এটা বলে। এবং দেখুন, ঘটনা হচ্ছে
যেহেতু বর্তমান শাসক দলের সঙ্গে বর্তমান প্রধান বিচারপতির সম্পর্কটা সেভাবে ভালো না, কিন্তু বর্তমান প্রধান বিচারপতির সঙ্গে পূর্বতন কংগ্রেস সরকারের সম্পর্কটা ভালো বা কংগ্রেস দলের সম্পর্কটা ভালো। ফলত স্বাভাবিকভাবে সেই যুক্তিটা যারা বোঝেন, যারা জানেন, আপনারা অনেকেই জানেন, ফলত তাঁদের তো একটা জিনিস বোঝা উচিত, বরঞ্চ কংগ্রেসের সঙ্গে যদি বর্তমান প্রধান বিচারপতির সম্পর্ক খুব ভালো মানে ভালো থাকেন বলে যারা বিশ্বাস করেন, আমি তাদের কাছে প্রশ্ন করছি, কংগ্রেস কোন দলের কোন গোষ্ঠীতে আছে? ইন্ডি জোটে আছে। সেই ইন্ডি জোটের অন্য শরিক কারা? বামপন্থীরা আছেন, সিপিএম আছেন। তো ইন্ডি জোটের শরিক কংগ্রেসের সঙ্গে বর্তমান প্রধান বিচারপতি যদি ভালো সম্পর্ক মানে মানসিকভাবে ভালো সম্পর্ক আছে বলে যারা বিশ্বাস করেন, তাঁদের কাছে আমার প্রশ্ন, তাহলে বামপন্থীরা সেই ইন্ডি জোটের সদস্য, তাঁরা কি করে বলেন যে প্রধান বিচারপতির সঙ্গে ভারত সরকারের ভালো সম্পর্ক, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর চেষ্টা করছেন তিনি? যারা লিখছেন, এ ধরনের জিনিস লেখা উচিত নয়, তাও আমি তাদের কাছে প্রশ্ন রাখছি যে ইন্ডি জোটের শরিক কংগ্রেসের সঙ্গে বিচারালয়ের সম্পর্ক খুব ভালো বলে যারা বিশ্বাস করেন, আমি ওই তত্ত্বে বিশ্বাস করি না যে এই দলের সঙ্গে ওই দলের সঙ্গে সম্পর্ক, কারণ বিচারালয় সব কিছুর ঊর্ধ্বে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কিন্তু যারা এই কথাটা বলছেন, আমি তাদের কাউন্টার লজিকটা প্লেস করছি যে প্রধান বিচারপতির সঙ্গে যদি কংগ্রেসের সুমধুর সম্পর্ক থাকে আর বর্তমান শাসক দলের অম্লমধুর সম্পর্ক, সেটা সবাই সর্বজন বিদিত, এটা বলার অপেক্ষা রাখে না, এটা প্রমাণ করার কোনো অপেক্ষা রাখে না। কংগ্রেস ঘটনার লোক মহামান্য বিচারপতি শ্রী চন্দ্রচূড় বলে আপনারা লেখালেখি করেন, আপনারা নিজেকে প্রশ্ন করুন সেটিং তত্ত্ব ছড়ানোর আগে, যে তাহলে এই নরেন্দ্র মোদী প্রধান বিচারপতি সেটিং বলে যারা লিখছেন, সেই তত্ত্বটা কি দাঁড়ায়? আমি আপনাদের কাছে এই প্রশ্ন রাখলাম, সে তত্ত্বটা তো দাঁড়ায় না, সে তত্ত্বটা উল্টে তো বুমেরাং হয়ে যায়, তাই নয় কি? একটু ভালো করে ভেবে দেখবেন। কিন্তু আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ রাখবো যে বিচারালয়ের সম্বন্ধে, বিচারপতি সম্বন্ধে এই জাতীয় অ্যানালিসিস করবেন না। তাদের কোনো সিদ্ধান্ত আমাদের বেদনা বাড়ায়, ব্যথা বাড়ায়, যন্ত্রণা বাড়ায়, প্রলম্বিত ডেট, তারিখ পে তারিখ, পেছনে উদ্দেশ্য আমরা খুঁজে বেড়াই। এই যে 5 তারিখ ডেটটা হলো না, এটার জন্য প্রচণ্ড ক্ষিপ্ত বহু মানুষ, প্রচণ্ড ক্ষিপ্ত। সারা বাংলায় লক্ষ লক্ষ মানুষ বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে, যুক্তিসঙ্গত দাবি, কিন্তু 9 তারিখ তো ডেট পড়েছে। আবার সেই 9 তারিখ আবার এক্সপেক্ট করে বসবেন না ওই সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে দেবে। সুপ্রিম কোর্ট রায় দেবে না, সুপ্রিম কোর্ট মনিটরিং করবে, গাইডেন্স করবে এবং একটা পরিষ্কারভাবে বলছি, একটা ডিরেকশান দেবে। অনেকগুলো ডিরেকশান কিন্তু 9 তারিখ আমরা পাবো, এইটুকু বিশ্বাস রাখুন। আর বিচারালয় সম্বন্ধে আস্থা রাখুন। আমি আবার বলছি, সেটিংয়ের তত্ত্ব মোদি জাস্টিস চন্দ্রচূড় বলে যারা কথাগুলো বলছেন, এগুলো লিখবেন না, কারণ যদি সেটাই হয় তাহলে তো কংগ্রেসের সঙ্গে ইন্ডি জোটের শরিক আপনারা আছেন কী করে বামপন্থীরা? আমি সেই সব বামপন্থীদেরই জবাবটা দিচ্ছি যারা তথাকথিত মোদিজি চন্দ্রচূড়কে দিয়ে মমতাকে বাঁচাচ্ছেন বলে লিখছেন। প্রথমত এটা লেখা উচিত না, দ্বিতীয়ত যারা ছড়াচ্ছেন তারা তো নিজেদের লজিকেই নিজেরা ফেঁসে যাচ্ছেন। কংগ্রেসের সঙ্গে এই ইন্ডি জোটের পাশাপাশি সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধী বসেন, তাহলে রাহুল গান্ধীকে একটু প্রশ্নটা করবেন নাকি যে আপনার সঙ্গে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাচ্ছেন? সে প্রশ্ন করার ক্ষমতা নেই, এবং সেটা যে অমূলক প্রশ্ন জানেন। আমার মনে হয় শূন্য থেকে মহাকাশে উঠতে গেলে না যুক্তিবাদী মন দরকার। সমস্যা হচ্ছে যারা এই জাতীয় তত্ত্ব বাজারে ছাড়ছেন, যুক্তির থেকে তারা, আমরা এক সময় বাংলার রাজত্বে ছিলাম, ওই 34 বছরের ঔদ্ধত্য এবং অহংকার কাজ করছে, যার জন্য এই ধরনের সব অদ্ভুত যুক্তি আপনারা কমেন্ট বক্সে লিখছেন, সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছেন। আমি আবারও বলছি, ভারতবর্ষে এই মুহূর্তে একটা প্রতিষ্ঠানই বেঁচে আছে, সে প্রতিষ্ঠানটার নাম বিচারালয়। লোয়ার লেভেল বিচারালয় সেটা বেঁচে নেই, কিন্তু তবু যতটুকু বিচার পাচ্ছেন একটু ভালো করে ভেবে দেখবেন। এই যে শিক্ষা দপ্তর জেলে, খাদ্য দপ্তর জেলে, স্বাস্থ্য দপ্তর জেলে যাওয়া শুরু হয়েছে, কাটছে বিচারালয়। ওই বিচারালয় না থাকলে আমরা কিছুই পেতাম না, ভেবে দেখবেন।